গত এক মাস চাকরির ভিতরে নেই। চাকরি ছাড়া কতটা সুখে থাকা যায় আপনারাই চিন্তা করে দেখুন। যাই হোক, অবশেষে বিগত এক মাস পরে যেতে শুরু করলাম স্যারের বাসার দিকে। অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। এই পুরো ভিডিওতে জানতে পারবেন চাকরি ছাড়ার পরে কেন স্যারের বাসায় গিয়েছি, কি কারণে গিয়েছি, উদ্দেশ্য কি। হাঁটতে হাঁটতে প্রায় স্যারের বাসার সামনে উঠতে শুরু করলাম স্যারের বাসার দিকে। আগে সরাসরি ঢুকে যেতাম, কিন্তু এখন আর এই সুযোগ সুবিধা নেই। তাই সাইন করে মোবাইল নাম্বার দিয়ে উপরে উঠতে হবে, যদিও সিকিউরিটি ম্যান নতুন। অবশেষে উঠতে শুরু করলাম লিফটে উঠে নিজেকে ভালোভাবে চেক করে নিয়েছি চুল চেহারা ঠিক আছে কিনা। অবশেষে লিফট থেকে নেমে চলে আসলাম গাড়ির কাছে। অনেকদিন পর গাড়িটা দেখে একটু আদর যত্ন করে নিলাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাড়িটার সাথে। অবশেষে লকটা খুলে উঠতে শুরু করলাম গাড়িতে। গাড়িটা আগের মতোই আছে, পরিবর্তন হয়নি। দেখেই বুঝতে পেরেছি স্যার গাড়িটাকে অনেক যত্ন করেছে। প্রায় এক মাস পরে গাড়িতে উঠে বেশ ভালোই লাগছিল। অবশেষে গাড়ি নিয়ে উঠে পড়লাম গ্রাউন্ড ফ্লোরে। গাড়ি নিয়ে যেতে হবে ইকুরিয়া বিআরটিএ। সরাসরি দেখা হচ্ছে সেখানে। ইকুরিয়াতে আসার কারণ হচ্ছে গাড়ির ফিটনেস চেক করাতে হবে। গাড়ির ফিটনেস চেক করার জন্য দিতে হলো এক বিশাল সিরিয়ালে বসে থাকি প্রায় 20 মিনিট। বিআরটিএ মানেই ধৈর্যের জায়গা। এখানে আসলে একদমই ধৈর্যহারা হওয়া যাবে না। ইকুরিয়াতে আসার কারণ হচ্ছে এখানের পরিবেশটা সুন্দর, মানুষের ভিড় কম। অবশেষে গাড়ি থেকে নেমে দেখতে শুরু করলাম চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আরো 30 মিনিট সময় লাগতে পারে। চলুন কিছু কথা বলি সরাসরি। এই অফিসগুলোতে আগে প্যারা না থাকলেও এখন কিন্তু বেশ প্যারা খাইতে হয়। আর কারণ হচ্ছে আগে ধরেন একটা গাড়ি নিয়ে আসলে ফিটনেস চেক করাইতে হলে তো অফিসাররা আসতো, কাগজ থাকতো কি না থাকতো এটা না দেখে বলতো যান। কিন্তু এখন হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে গাড়ি নিয়ে আসলে কাগজটা দেওয়ার পরে সে কোন কাগজটা নাই কোন কাগজটা আছে সেটা ভালোভাবে চেক করে, দেন একদম প্রপার যে কাজটা সেইটা কিন্তু করে। তো এর জন্য মোটামুটি একদিকে ভালো একদিকে খারাপ, তবে হ্যাঁ এটা দেশের জন্য ভালো আমি মনে করি। তাদের সময় ক্ষেপণ দেখে বুঝতে পেরেছি আরো কিছুক্ষণ সময় লাগতে পারে। তাই সময়টাকে কাজে লাগানোর জন্য চলে এসেছি সকালের নাস্তা করে হাঁটাহাঁটি করতে শুরু করলাম পুরো বিআরটিএর ভিতরে। অতিরিক্ত সময় থাকার কারণে কান পরিষ্কার করে নিলাম এক কাকার কাছ থেকে। কাকা সুন্দরভাবে কানটি পরিষ্কার করে দিল। ঢাকায় হাজারো রেস্টুরেন্ট থাকতে 7-8 কিলোমিটার পাড়ি দিয়ে সারে চলে আসলো তার প্রিয় এক রেস্টুরেন্টে। গাড়ি থেকে বের হয়ে গাড়িটা নক করে যেতে শুরু করলাম দা ওয়ান রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের পরিবেশটা এক কথায় অসাধারণ। হাত মুখ ধুতে শুরু করলাম বেসিনে। হাত মুখ ধোয়া শেষ করে বসে পড়লাম টেবিলে। আজকের মেনুতে ছিল করল্লা ভাজি, গরুর গোশত, তার সাথে পর্যাপ্ত পরিমাণে সালাদ। এই রেস্টুরেন্টের খাবার এক কথায় অসাধারণ, যা আরো 10টা রেস্টুরেন্টের তুলনায় অনেক ভালো। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে শনিরাকড়া থেকে চিটাগং রোড যাওয়ার ঠিক মাঝপথে হাতের বাম সাইডে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ঢাকার দিকে রওনা দেব। চলেন আপনাদের নিয়ে যাই ঢাকায়। গাড়ি স্টার্ট দিয়ে সরাসরি চলে আসলাম ঢাকায় তেজগাঁ আমাদের অফিসে। প্রায় অনেকদিন পরে অফিসে এসে ভালোই লাগছিল। যেতে শুরু করলাম পার্কিং স্লটে। কারা কারা অফিসে এসেছে, কারা কারা চাকরি ছেড়ে দিয়েছে সবকিছুর খোঁজ খবর নিতে হবে আজকে। নিচে গিয়ে দেখি আলী ভাই নাক টেনে ঘুমা। তাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে তাকে জিজ্ঞেস করি কি অবস্থা। পরে গাড়ির কাছে আর কাউকে না দেখতে পেরে চলে গেলাম রেস্টরুমে একজন ঘুমাচ্ছে, আর সবাই গেল কই? অবশ্যই ক্যান্টিনে দুপুরের খাবার খেতে। তাই সবার সাথে সাক্ষাৎ করতে যেতে শুরু করলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। এসে দেখি কালাম ভাই আর আনোয়ার ভাই মুরগির গোশত দিয়ে ভাত খাচ্ছে। সবাই আগের মতো আছে, শুধু পরিবর্তন হয়েছে সময়। যাই হোক, তাদের ভাত খাওয়া শেষে সরাসরি নিয়ে আসলো চার দোকানে। চায়ের চুমুক লাগিয়ে দিতে শুরু করলাম আড্ডা দিতে দিতে মনের সকল দুঃখ কষ্ট প্রকাশ করতে শুরু করলো কালাম ভাই আর আনোয়ার ভাই। আমারটাও বলতে শুরু করলাম, কারণ অনেকদিন পর ভাই ব্রাদার একসাথে। যখন বিকেল 5টা স্যারে ফোন দিয়ে বলল বাসার দিকে যাব, আমিন গাড়ি বের করো। তাই বাসায় যাওয়ার আগে ভালোভাবে গাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। জানি অনেকেই বলবেন ভাই আপনি কি চাকরি আবার নিয়েছেন? আসলে আমি চাকরি নেইনি। স্যারের সাথে আমার সুসম্পর্ক। চাকরি ছাড়ার আগে স্যার বলেছিল আমিন আমার লাগলে আমি তোমাকে ডাকবো, সময় থাকলে চলে আসবে। আর আজকে ডিউটির করার কারণ হচ্ছে সেইটাই। অবশেষে বাসায় এসে গাড়ি পার্কিং করে যেতে শুরু করলাম স্যারের বাসার উদ্দেশ্যে। কারোর সাথে থাকি বা না থাকি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারোর সাথে ভালো সম্পর্ক না থাকলেও খারাপ সম্পর্কটা রাখা উচিত নয়। ভালো ব্যবহার হলো একটা সম্পদের মতো, যতদিন যাবে তত বেনিফিট হতে থাকবেন আপনি। সুতরাং সম্পর্ককে ভালো রাখার জন্য ধৈর্য এবং ভালো ব্যবহার আপনাকে নিয়ে যাবে অন্য লেভেলে। অবশেষে স্যারের বাসায় এসে কলিং বেল বাজিয়ে চাবিটা দিয়ে বের হয়ে চলে আসলাম। আর চাবি দেওয়ার সময় স্যার আমার হাতে 2টি 500 টাকার নোট ধরিয়ে দিল, যেটা পাবার প্রাপ্য আমি। আর প্রাপ্য জিনিসটা পেলে ভালো লাগে নিজের কাছে। এত যানজটের শহরে বসে থাকার সময় কোথায়? তাই শিফার সাথে দেখা করার জন্য যেতে শুরু করলাম শিফার আম্মুর শোরুমের দিকে। শোরুমে এসে দেখি শিফা ঘুমিয়ে পড়েছে ওর আম্মুর কোলে। আমার কথা শুনেই জেগে উঠলো শিফা, আর উঠেই খেতে শুরু করলো বড়ই, যেটা নিয়ে এসেছিলাম শিফার জন্য। বাচ্চাদের বাবা যখন পাশে থাকে তাদের মরা মনটাও তাজা হয়ে যায়। মেয়েদের ভালোবাসার একমাত্র মানুষটি হলো তার বাবা। বিশেষ করে যে শোরুমটিতে আসি, এই শোরুমটির ভালো কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা। 3 পিস শাড়ি, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট। বিশেষ করে শোরুমের ডিজাইনটা অনেক সুন্দর। অবশেষে বেজে উঠলো বাসায় যাওয়ার ঘন্টা। শিফাকে বাসায় নিয়ে
নিয়ে যাওয়ার আগে পরিয়ে দিতে হবে হিজাব, যেটা মেয়েদের সৌন্দর্যের প্রতীক বলেই জেনে থাকে সবাই। অবশেষে শিফা আর শিফার আম্মুকে নিয়ে বের হয়ে যেতে শুরু করলাম গাড়িতে ওঠার উদ্দেশ্যে। এই যানজটের শহরে প্রিয় মেয়েটিকে কোলে নিয়ে উঠে পড়লাম বাসে। আর বাসে উঠেই আমার সুন্দরী মেয়েটা খেতে শুরু করলো পানি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে আল্লাহর পথে চলতে পারে। অবশেষে বাসায় এসে পৌঁছাই। আর আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।